নমস্কার, আপনাদের আরও একবার স্বাগত জানাই আপনাদের সকলের প্রিয় চ্যানেল এক্সাম অরবিটে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রাথমিক ইন্টারভিউ বাংলা মিডিয়াম, যেটা আপনারা জানেন ইতিমধ্যে হয়ে গেছে। তো সেই বাংলা মিডিয়ামে করা যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আজকে আমরা জানবো এবং তার উত্তরগুলো জানবো। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে দেখুন, প্রথমে যে প্রশ্নটি ছিল করা হয়েছিল একজন ক্যান্ডিডেটকে, সেটা আপনারা সকলেই শুনেছেন। সেটি হলো মূল্যায়নের বানানটি লিখুন। তো এটা নতুন করে বলার কিছু নেই। মূল্যায়নের বানানটা আমরা এইভাবে লিখবো, ময়ে দীর্ঘও দেব এবং তারপরে যেমন আমরা লিখি সেইভাবে লিখবো মূল্যায়ন। এবার এই বানানগুলো লিখতে দেওয়ার মূল কারণ হচ্ছে আপনি মাত্রাটা সঠিকভাবে দিচ্ছেন কিনা। ওনারা এটাকেই ডেমো হিসাবে গণ্য করছেন। আপনার এই যে মাত্রা, উপরে যে দাগ, সেগুলোকে আমরা মাত্রা বলি। তো এই মাত্রাগুলো আপনি সঠিকভাবে দিচ্ছেন কিনা তার জন্য আপনার এই মূল্যায়ন লিখতে বলা হয় তা ব্ল্যাকবোর্ডে। এরপরে যে প্রশ্নটি করা হয় সেটি হচ্ছে ব্রেইল দিবস কবে। আপনারা সকলেই জানেন ব্রেইল দিবস পালন করা হয় 4ই জানুয়ারি। এবার এটা কেন পালন করা হয় না, 4ই জানুয়ারি ব্রেইল দিবস পালন করা হয়, ব্রেইলের যে আবিষ্কর্তা যার নাম হলো ব্রেইলের আবিষ্কর্তা লুইস ব্রেইলের জন্মদিনের জন্য 4ই জানুয়ারি দিবসটি পালন করা হয় ব্রেইল দিবস হিসেবে। এবং এই লুইস ব্রেইল, আরেকটা কথা জেনে রাখা ভালো, তিনি 1829 সালে ব্রেইল পদ্ধতি আবিষ্কার করেন। এই ব্রেইল পদ্ধতিটা কি? এই ব্রেইল পদ্ধতিটা হলো দৃষ্টিহীন ছেলে মেয়েদের পাঠদানের একটি পদ্ধতি। দৃষ্টিহীন ছেলে মেয়েদের, যেখানে 6টি বিন্দু থাকে, এইভাবে 6টি ডট বা বিন্দু থাকে। এই 6টি ডট বা বিন্দু দিয়ে বিভিন্ন গণিতের স্বরলিপি, গণিত, সঙ্গীতের স্বরলিপি, এইগুলো সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। তো এটা হলো ব্রেইল। এটা আপনারা জেনে নিয়েছেন আগে। এরপরে যে প্রশ্নটি হলো সেটি হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সম্পর্কে কিছু বলুন। তো ন্যাশনাল এডুকেশন পলিসি আপনারা জানেন 1968 সালে হয়েছিল ফার্স্ট, সেকেন্ড হয়েছিল 1986 সালে, এবং এই 1986 সালেরটাই সংশোধিত হয়ে প্রোগ্রাম অফ অ্যাকশন নামে পরিচিত 1992 সালে, এবং তারপর 2020 সালে। এবার এই প্রত্যেকটা শিক্ষানীতি কিন্তু হয় বর্তমানে শিক্ষার কি চাহিদা রয়েছে সমাজে, পাঠ্যক্রমে কোনো সংযোজন বা বিয়োজন করা উচিত কিনা, সেগুলোর পরিপ্রেক্ষিতে। তা আমরা যদি 2020 সালের জাতীয় শিক্ষানীতি দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে বর্তমান যুগ হলো প্রযুক্তির যুগ। কাজেই একটা শিশু সে যেন প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান যথাযথভাবে নিতে পারে এবং বর্তমান পরিবর্তনশীল পরিবেশের সাথে সার্থকভাবে অভিযোজন করতে পারে, তার জন্য জাতীয় শিক্ষানীতি 2020 গ্রহণ করা হয়। এই জাতীয় শিক্ষানীতি 2020 শিক্ষার কাঠামোটা কি দিয়েছে না, 5+3+3+4। অর্থাৎ এই জিনিসটা কি, এটা হচ্ছে একটা শিশু যে বিদ্যালয়ে আসবে, সে মূলত বিদ্যালয়ে থাকে ক্লাস 12 অবধি। তাহলে ক্লাস 12 অবধি সে কোন স্তরে কত বছর থাকবে, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে শিক্ষা কাঠামো। অর্থাৎ সে 5 বছর প্রি প্রাইমারিতে ভর্তি হবে, 3 বছর প্রি প্রাইমারি এবং 1 এবং 2, তারপরে 3 বছর 3, 4, 5, তারপর 3 বছর 6, 7, 8, এবং তারপর 4 বছর 9, 10, 11, 12। এভাবেই এটা হলো শিক্ষার কাঠামো। তাহলে এর উদ্দেশ্য আপনারা কি জানলেন, যে এটি প্রযুক্তির সাথে মেলবন্ধন ঘটানোর জন্য, শিশুদের অভিযোজন করার জন্য, শিশুদের সর্বাঙ্গীন বিকাশের জন্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 গ্রহণ করা হয়েছে, যার স্ট্রাকচার হলো 5+3+3+4। এখানে ক্লাস 6 থেকে বৃত্তিমূলক শিক্ষার কথা বলা হয়েছে। এবং এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 জন্য যে কমিটি তৈরি হয়, সেই কমিটির চেয়ারম্যান ছিলেন, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ছিলেন যিনি, কে কস্তুরীরঙ্গন। বেশ, এবার পরের কি প্রশ্ন, পরের প্রশ্নটি হলো ডেমো দিতে বলা হয়েছিল, দিগু সমাজ থেকে ডেমো দিতে বলা হয়েছিল। তো এটা অনেকেই পারেনি, যিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল উনিও এটা পারেননি। তো দেখুন, দিগু সমাজ থেকে ডেমো দেওয়া এটা আপাত দৃষ্টিতে জটিল মনে হলেও এটা অ্যাকচুয়ালি জটিল নয়। দিগু সমাজ সম্পর্কে আমরা বাচ্চাদের দুটো কনসেপ্ট দিব। একটা হলো
আর তারা যেহেতু সমাস জানে এর আগে, তো দ্বিগু সমাস সম্পর্কে তারা দুটো জিনিস জানবে। একটা দ্বিগু সমাসের সংখ্যা বোঝাবে, দ্বিগু সমাসের সংখ্যা বোঝাবে, এই একটা কনসেপ্ট তাদেরকে বোঝাতে হবে। আর একটা বোঝাতে হবে যে দ্বিগু সমাসে পরপদ প্রাধান্য পায়, দ্বিগু সমাসে পরপদ প্রাধান্য পায়। একটা উদাহরণ হলো ত্রিভুবন। আমরা জানি স্বর্গ, মর্ত এবং পাতাল, এই তিনটে ভুবন আছে। এবার এই ত্রিভুবনে ত্রি কিন্তু একটা সংখ্যা, ত্রি একটি সংখ্যা, এবং ভুবন হলো এই শব্দটার পরপদ, যেটা এখানে প্রাধান্য পাচ্ছে। কাজে এখানে ভুবন পরপদ প্রাধান্য পেয়েছে, সেই জন্য এটা দ্বিগু সমাস। এবার বিষয়টা হচ্ছে এটা আমি বাচ্চাদের কিভাবে বোঝাবো। তো আপনারা এইভাবে বোঝাতে পারেন। আপনারা তো কুশল বিনিময় এগুলো তো জানেই, এগুলো আর বলে কিছু লাভ নেই। যে জিনিসটা বলতে হবে যে আপনার বিষয়ে প্রবেশ কীভাবে করবেন, তা দেখুন তো এইভাবে হয় কিনা। আপনারা বলবেন, আমার ছোট্ট বন্ধুরা, তোমরা পার্কে গেছো, পার্কে দোলনায় চেপেছো? ওরা বলবে হ্যাঁ চেপেছি। এবার এই যে পার্কে এইভাবে একটা দোলনা থাকে, এটা তাদেরকে ছবি এঁকে বোঝাবে যাচ্ছে এইভাবে যে দোলনাটা থাকে তার উপরে তোমরা চেপেছো। তারা বলবে হ্যাঁ। কি হয় দোলনাতে, না যেদিকে দুই দিকে দুজন বসে এবং তারা উঁচু নিচু হতে থাকে, উপরে নামতে থাকে, নিচে নামতে থাকে। তাহলে একদিকে যদি একজন ভারী কেউ বসে যায়, যার ওজন বেশি, তো সেই ভারী ব্যক্তিটার ওজনের জন্য কি হবে, এই দিকটা নেমে যাবে, অর্থাৎ এই দিকটার প্রাধান্য বেশি হবে। ঠিক তেমনভাবে আমাদের একটা সমাস আছে যে সমাসে পরপদের প্রাধান্যটা বেশি, অর্থাৎ এটাকে আমরা যদি পূর্বপদ বলি আর এটাকে যদি পরপদ বলি, তো পরপদের প্রাধান্য বেশি। এবার ডেমোটা তো একটা ভিডিওর মাধ্যমে এবার বলা সম্ভব নয়। আপনারা যদি চান কমেন্ট করুন, আমি এর দ্বিগু সমাসের একটা পুরো ডেমো নিয়ে আসবো। আচ্ছা, এরপরে যে প্রশ্নটি করা হয়েছে সেটি হলো মেঘ কি বলুন। তা মেঘ কি? মেঘ হচ্ছে আমাদের পুকুর, নদী, নালা প্রভৃতির জল জলীয় বাষ্প হয়ে বাষ্পীয় ভবনের মাধ্যমে ওপরে উঠে যায় এবং আকাশে এবং সেটা এই আমাদের বায়ুমণ্ডলে ছোট ছোট ধূলিকণা, বালুকণা সেগুলোর সাথে যুক্ত হয় এবং ঘনীভবন হয়ে পরস্পর যুক্ত হয়ে আকাশে ভেসে বেড়ায়, সেটাকে আমরা বলি মেঘ। ঠিক আছে। তারপরে প্রশ্নটি করা হয়েছিল সিসিই। সিসি এর ফুল ফর্ম কি? না, সিসি এর ফুল ফর্ম কি আপনারা সকলেই জানেন, কন্টিনিউয়াস। CONTINUOUS, কন্টিনিউয়াস। অ্যান্ড, এবার এই অ্যান্ডটা অনেকে লাগায় না, অ্যান্ড হবে কিন্তু। কম্প্রিহেন্সিভ, COMPREHENSIVE, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, EVALUATION, এটাই হলো সিসির ফুল ফর্ম। সিসি মানে কি? কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে হচ্ছে একটা শিশুর মূল্যায়ন সারা বছর ধরে হবে, কন্টিনিউয়াসলি হবে, অর্থাৎ এই মূল্যায়নের কোনো বিরাম থাকবে না এবং প্রত্যেকটি মূল্যায়নের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক থাকবে, এটার মানেই হলো কন্টিনিউয়াস। আচ্ছা, কম্প্রিহেন্সিভ মানে কি? কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে একটা শিশুর শুধুমাত্র বৌদ্ধিক মূল্যায়ন হবে না, শুধুমাত্র সামাজিক মূল্যায়ন হবে না, একটা শিশুর সর্বাঙ্গীন মূল্যায়ন হবে, অর্থাৎ দৈহিক, মানসিক, শারীরিক, প্রাক্ষবিক, আধ্যাত্মিক, নৈতিক, নান্দনিক, সৃজনশীলতার বিকাশ কতটা হয়েছে কিনা, এই সমস্ত দিকের মূল্যায়ন হবে, সেটাকেই বলা হচ্ছে কম্প্রিহেনশন। বেশ, তারপর কি প্রশ্ন করা হয়? তারপরে একটা ডেমো জিজ্ঞাসা করা হয়, ঐকিক নিয়ম। তো এটা আমি একটা ডেমোর পার্টে নিয়ে আসবো। আচ্ছা, এবার বলা হয় RTE। RTE এর ফুল ফর্ম কি? RTE এর ফুল ফর্ম আপনারা সকলে জানেন, রাইট টু এডুকেশন। তা এই রাইট টু এডুকেশন অ্যাক্ট এটি 2009 সালে গ্রহণ করা হয়, কিন্তু এটি কার্যকারী হয় কত সালে? এটি কার্যকারী হয় 2010 সালের 1 এপ্রিল। 2010 সালের 1 এপ্রিল। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে প্রত্যেকটা শিশুর শিক্ষার সমান অধিকার থাকবে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, CCEর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং টিচার্স ট্রেনিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বেশ, তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্নতে বলা হয় যে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলির নাম এবং তাদের রাজধানীগুলো। তাহলে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কি কি আছে? আমরা প্রথমে দেখব উড়িষ্যা আছে, উড়িষ্যা আছে। আচ্ছা, উড়িষ্যার রাজধানী কি? উড়িষ্যার রাজধানী আমরা জানি ভুবনেশ্বর। আমি শর্টে লিখে দিচ্ছি, ভিডিও বড় হয়ে যাবে না হলে। এছাড়াও ঝাড়খণ্ড আছে, ঝাড়খণ্ডকে আমরা JH লিখি। ঝাড়খণ্ডের রাজধানী কি? ঝাড়খণ্ডের রাজধানী হলো রাঁচি। এছাড়াও বিহার আছে, বিহারের রাজধানী কি? বিহারের রাজধানী হলো পাটনা। সিকিম আছে, সিকিমের রাজধানী হলো গ্যাংটক।
এছাড়াও আসাম আছে, আসামের রাজধানী হলো দিসপুর। এবার শুধুমাত্র প্রতিবেশী রাজ্যের রাজধানী জানলে হবে না, প্রতিবেশী দেশেরও অনেক সময় জিজ্ঞাসা করে। তো ভারতের প্রতিবেশী দেশ কতগুলো আছে? 3টে আছে। কি কি? নেপাল, নেপালের রাজধানী হলো কাঠমান্ডু। আর কি আছে? ভুটান আছে, ভুটানের রাজধানী হলো থিম্পু। আর আছে বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী ঢাকা। কেমন? বেশ। তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন আছে ন্যাশনাল এডুকেশন পলিসির স্ট্রাকচার। ওই যে বললাম এর স্ট্রাকচার হলো 5 + 3 + 3 + 4। এই 5-এর মধ্যে কি আছে? এই 5-এর মধ্যে আছে প্রি প্রাইমারি, যেটাকে আমরা বলি প্রাক প্রাথমিক। এই প্রাক প্রাথমিক আছে এই 5-এর মধ্যে 3 বছর, এটা 3 বছর আছে। আর কি আছে? আর আছে প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী 1 2, হয়ে গেল 5 বছর। এই 3-এর মধ্যে কি আছে? এই 3-এর মধ্যে 3টে ক্লাস আছে। কি কি আছে? 3 আছে, 4 আছে আর 5 আছে। এই 3-এর মধ্যে কি কি আছে? এই 3-এর মধ্যে আছে 6 7 আর 8। আর এই 4-এর মধ্যে 9 10 11 আর 12। এটা আপনি এক্সপ্লেন করে দিলেই হয়ে গেল এই যে স্ট্রাকচার। আচ্ছা, এরপরে এই যে যেটা বলেছিলাম ভারতের কয়েকটি প্রতিবেশী দেশের নাম বলুন। ভারতের প্রতিবেশী দেশগুলো আপনারা যদি পাকিস্তান থেকে শুরু করেন তাহলে আপনারা বলতে পারেন যে ভারতের কয়েকটি প্রতিবেশী দেশের নাম হলো, প্রথমে আমরা বললাম পাকিস্তান। পাকিস্তানের রাজধানী কি? পাকিস্তানের রাজধানী হলো ইসলামাবাদ। এরপরে যেটি আছে সেটি হলো আফগানিস্তান। আফগানিস্তানের রাজধানী কি? আফগানিস্তানের রাজধানী হলো কাবুল। এরপরে যেটা আছে সেটা হলো চায়না। চায়নার রাজধানী কি? চায়নার রাজধানী হলো বেজিং। এরপর আসছে নেপাল। নেপালের রাজধানী আমি বললাম কাঠমান্ডু। এছাড়া হচ্ছে ভুটান। ভুটানের রাজধানীও বললাম থিম্পু। এছাড়া হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী কি? ঠিক বলেছেন, ঢাকা। আর কি আছে? মায়ানমার আছে। মায়ানমারের রাজধানী কি? মায়ানমারের রাজধানী হলো নেপাইদাও। আর দুটো আছে, একটা হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার রাজধানী কি? শ্রীলঙ্কার রাজধানী হলো শ্রীজয় বর্ধনপুরা কোট্টে। আর একটা হলো মালদ্বীপ, মলদ্বীপস বলা হয়। সেই মালদ্বীপের রাজধানী কি? মালে। হলো? বেশ। তারপরে কি প্রশ্ন রয়েছে? তারপরে প্রশ্নটি করা হয়েছিল একটি সেন্টেন্স লিখুন, তারপর এখান থেকে পার্টস অফ স্পিচগুলো বলুন। তো জানি না উনি কি সেন্টেন্স লিখেছিলেন, তো একটা যদি আমি লিখি এখানে যে রাম ইজ আ গুড বয়। আমি যদি এখানে একটা লিখি যে রাম ইজ আ গুড বয়, তাহলে দেখুন এখানে রাম কোন সেন্টেন্স, কোন পার্টস অফ স্পিচ? রাম মানে কি? নাউন, নাম বোঝাচ্ছে, তাহলে রাম হয়ে যাবে এখানে নাউন। এইভাবেই করতে বলেছিলেন। আচ্ছা, ইজ কি? ইজ আপনারা জানেন ভার্ব। ইজ কি ভার্ব? না, ইজ হলো একটি হেল্পিং ভার্ব, তাহলে ইজ হলো এখানে ভার্ব। এ কি? এ হলো আর্টিকেল। এ হলো আর্টিকেল। গুড মানে কি? একটা কোয়ালিটি বোঝায়। কোয়ালিটি মানে কোন ক্ষেত্রে বোঝায়? অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, তাহলে এখানে গুড হলো অ্যাডজেক্টিভ। এবং বয়, বয় মানে কি? এটাও একটা নাম বোঝায়, তাহলে এটাও একটা নাউন। বয় কি নাউন সেটা আপনারা সবাই কমেন্টে বলুন, দেখি কার কমেন্ট উত্তর ঠিক হয় আমি রিপ্লাই দেবো ঠিক হলে। বেশ। তারপর কি প্রশ্নটি আছে? তারপর প্রশ্নটি হলো জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় ফেব্রুয়ারি মাসের 28 তারিখ দিনটিতে, 28শে ফেব্রুয়ারি। কেন পালন করা হয়? না, 28শে ফেব্রুয়ারি পালন করা হয় রমন এফেক্ট আবিষ্কার করার জন্য। রমন এফেক্ট কে আবিষ্কার করেছিলেন? না, বিজ্ঞানী CV রমন। বিজ্ঞানী CV রমন রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন 1928 সালে। সেই জন্যই 28শে ফেব্রুয়ারি দিনটি পালন করা হয় জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে। তারপর কি প্রশ্ন আছে? তারপর প্রশ্ন করা হয়েছিল প্রেজেন্ট টেন্স সম্পর্কে ডেমো দিন। তো ওটা আমি ডেমোর ক্লাসে নিয়ে আসবো, যদি কমেন্টে আমাকে চাওয়া হয় যে ডেমো দিন স্যার, আমি নিশ্চয়ই ডেমো ক্লাস বানাবো। আচ্ছা, এরপর বলা হয়েছে যে সূর্যমুখীর ফুল সূর্যের দিকে ফোটে কেন? তো এটার একটা চলন হয় আপনারা জানেন, যেটাকে বলা হয় ফোটোনেস্টিক চলন, সেই জন্য এটা হয়ে থাকে।
এরপরের যে প্রশ্নটা করা হয় সেটি হলো প্রাক প্রাথমিকে কি কি বই রয়েছে। প্রাক প্রাথমিকে মূলত দুটো বই রয়েছে এবং আরেকটা বই ছিল এক সময় যেটা এখন নেই। তাহলে আমরা তিনটে বইয়েরই নাম জানবো। প্রথমে যে বইটি সেটার নাম হলো কুটুম কাটাম। এটা হলো কুটুম কাটাম। এই বইটি সাদা কালো বই থাকে, তাই না? তারপরে যে বইটি রয়েছে সেটি হলো মজারু। এটা রঙিন একটা বই, 2016 সালে এটা চালু হয় এই বইটা দেওয়া। এবং এর আগে যেটা ছিল, যখন প্রাক প্রাথমিক নতুন চালু হয় বিদ্যালয়ে, সেই সময় শিক্ষক মহাশয়দেরকে গাইড করার জন্য একটা বই দেওয়া হতো। সেই বইটার নাম হলো বিহান। অর্থাৎ এটি শিক্ষার্থীদের জন্য নয়, এই বইটি ছিল শিক্ষক মহাশয়দের জন্য। আপনি বলতে পারেন যে তিনটি বই। আচ্ছা, এরপরে যে প্রশ্নটি সেটা হলো নিউটনের তৃতীয় সূত্রটি। নিউটনের তৃতীয় সূত্রটি আমরা সবাই জানি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এটা যদি বলা হয় কিভাবে বোঝাবেন, না আপনি বলবেন আমি একটা দেওয়ালে একটা বলকে থ্রো করব, থ্রো করার পর বলটা যখন ব্যাক করে আসবে তখনই আমি তাকে বোঝাবো এই কনসেপ্টটা যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আচ্ছা, এবার বনফুল কার ছদ্মনাম? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা বাংলাতে অনার্স করেছেন তারা হয়তো জানেন। বনফুল কার ছদ্মনাম? বনফুল হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। বলাইচাঁদ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো বনফুল। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে ছদ্মনামগুলো আপনাদের দেখে যেতে হবে। তারপরে কি প্রশ্ন করা হয়েছিল? তারপরে সালোক সংশ্লেষ থেকে ডেমো দেওয়া হয়েছিল, এটাও আমি ডেমোর ক্লাসে নিয়ে আসবো। এবার বর্গক্ষেত্র আয়তক্ষেত্র থেকেও ডেমো, অ্যাডভার্ব থেকেও ডেমো দেওয়া হয়েছিল। আচ্ছা, আরেকটা এটা জ্যামিতিক বস্তুগুলো থেকে ডেমো, এটাও ডেমো। আচ্ছা, এবার কোনো হয়তো একজন মহাপুরুষের ছবি দেখানো হয়েছিল, দিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই মহাপুরুষটা কে। ছবিগুলো তো নেই আমাদের কাছে। তারপরের প্রশ্ন হতে যায়, তারপরের প্রশ্ন করা হয়েছিল NAS এবং SAS কি। তো এর দুটো ফুল ফর্ম রয়েছে। NAS কে আমরা বলি ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে। এটা NCERT দ্বারা করা হয়। কিসের জন্য করা হয়? না বিদ্যালয়গুলির পরিকাঠামোগত মান ঠিকঠাক আছে কিনা, পড়াশোনার মান ঠিকঠাক আছে কিনা সেটার জন্য ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে করা হয়। এটা সম্ভবত এটি 2022 সালে করা হয়েছিল। এটা আমি নিজেও করেছিলাম। আমি যখন কলেজে পড়তাম তখন কলেজ থেকে এটা করা হতো, ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে। তাহলে এটা তো বুঝলাম ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে। তাহলে SAS-টা কি? SAS স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে। অর্থাৎ এটা SCERT দ্বারা করা হয়। SCERT দেখে যে একটা স্টেটের বিদ্যালয়গুলোর মান ঠিকঠাক আছে কিনা, বা কোনো কিছু প্রয়োজন কিনা, কোনো জায়গায় সংস্কারের প্রয়োজন কিনা, এগুলো। বেশ, তারপরে কি প্রশ্ন করা হয়? তারপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে লেসন প্ল্যানের গুরুত্ব কী। লেসন প্ল্যান খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনি একটা উদাহরণ দিতে পারেন যে স্যার একজন ইঞ্জিনিয়ার যখন একটা বাড়ি তৈরি করতে যায়, সেক্ষেত্রে কিন্তু বাড়িটি যেন সঠিকভাবে তৈরি হয় তার জন্য একটা প্ল্যানের প্রয়োজন হয়, একটা স্ট্রাকচারের প্রয়োজন হয়, যেটাকে আমরা ব্লু প্রিন্ট বলি। ঠিক তেমনভাবে একজন শিক্ষক মহাশয় যখন বিদ্যালয়ে এসে একটা শিশুর মধ্যে জ্ঞান নির্মাণ করতে যায়, সেক্ষেত্রেও কিন্তু তার জ্ঞানটি যদি সঠিকভাবে নির্মাণ হওয়ার জন্য একটি প্ল্যানের প্রয়োজন হয়, একটি পরিকল্পনার প্রয়োজন হয়। তাই এই লেসন প্ল্যানের গুরুত্ব অপরিসীম। কারণ এই লেসন প্ল্যানের মাধ্যমে আমরা শিশুকে সক্রিয় করে তুলতে পারি, তাদের সর্বাঙ্গীন বিকাশ করতে পারি। একজন শিক্ষক মহাশয় পাঠদানের উদ্দেশ্যগুলো সফলভাবে সম্পূর্ণ করতে পারেন। সেজন্য লেসন প্ল্যান খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর পরের প্রশ্নটি কি? বচন লিঙ্গ ডেমো দেওয়া হয়েছিল। আচ্ছা, সহজ পাঠ থেকে ডেমো সাধারণত হাটেই বেশি জিজ্ঞাসা করা হয়েছে, তো আপনারা একটু হাট কবিতার হাট ছড়াটা দেখে রাখবেন। আচ্ছা, এবার এটাও একটা ডেমো। এবার এখানে বলা হয়েছিল যে অরুন্ধতী রায়ের একটি বইয়ের নাম বলুন। এটা ইংলিশ অনার্স ক্যান্ডিডেটদের করা হয়েছিল। তো বাংলা অনার্সকে কি জিজ্ঞাসা করবে? না জিজ্ঞাসা করবে। বা অন্য অনার্সকে কি জিজ্ঞাসা করবে? না করবে। তাহলে এটা আমরা সবাই দেখে রাখবো। তো অরুন্ধতী রায়ের একটি বইয়ের নাম হলো, ফেমাস বই যেটা, সেটা হলো দ্য গড অফ স্মল থিংস। দ্য গড অফ স্মল থিংস। এই বইটি কেন ফেমাস? এটা
যারা কম্পিটিটিভে পড়াশোনা করে তারা হয়তো জানে, কারণ এই বইটির জন্য অরুন্ধতী রায় একটা প্রাইজ পেয়েছিলেন, দ্য গড অফ স্মল থিংস। সেই প্রাইজটির নাম হলো বুকার। বুকার প্রাইজ পেয়েছিলেন এবং তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা যিনি বুকার প্রাইজ পেয়েছিলেন এই বইটির জন্য, দ্য গড অফ স্মল থিংস বইটির জন্য। এরপরের প্রশ্ন কী ছিল? এরপরের প্রশ্ন হলো মেধা পাটেকর নামটি কোন আন্দোলনের সাথে যুক্ত? তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে যে সমস্ত আন্দোলনগুলো হয়েছিল সেই আন্দোলনগুলোও দেখে যেতে হবে। তো মেধা পাটেকর কোন আন্দোলনের সাথে যুক্ত? না, মেধা পাটেকর যুক্ত ছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে। এই নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে আর কে কে যুক্ত ছিল? এই নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে আর যুক্ত ছিল বাবা সাহেব আমতে, মেধা পাটেকরের সাথে। তারপরের প্রশ্ন কি, 3 বিঘা করিডোর কোথায় আছে? 3 বিঘা করিডোর আপনারা দেখবেন কোচবিহার ডিস্ট্রিক্টে দেখবেন, আপনাদের কাছে যদি ম্যাপ আছে, তো সেই কোচবিহার ডিস্ট্রিক্টের একদম নিচে একটা জায়গা আছে, তার নাম হলো মেখলিগঞ্জ। সেই কোচবিহার ডিস্ট্রিক্টের নিচে আছে মেখলিগঞ্জ। সেই মেখলিগঞ্জ মহকুমার সাথে বাংলাদেশের একটা সীমানা আছে। এই বাংলাদেশ আর ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের মেখলিগঞ্জ মহকুমার মধ্যে এই 3 বিঘা করিডোরটা রয়েছে। কেমন? তারপরের প্রশ্নটি করা হয়, ভারতে আজ পর্যন্ত জাতীয় আন্দোলন কতগুলো হয়েছে? তো এটা কোনো সংখ্যা বলা সম্ভবই না, কারণ আজ পর্যন্ত ভারতে জাতীয় আন্দোলন অসংখ্য হয়েছে, বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা বলতে পারেন কয়েকটা বড় বড় আন্দোলন, যে স্যার এই সংখ্যাটা তো কোনো নির্দিষ্ট নয়, কিন্তু যদি বলতে হয় যে কতগুলো বৃহৎ জাতীয় আন্দোলন হয়েছে, তাহলে আপনি মহাবিদ্রোহের কথা বলতে পারেন, স্বদেশী আন্দোলনের কথা বলতে পারেন, আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এই আন্দোলনগুলোর নাম বলতে পারেন। তারপর প্রশ্ন হয়েছিল যে নোবেল পুরস্কার কয়টি বিষয়ে দেওয়া হয়? তো নোবেল পুরস্কার এটি 1904 সাল থেকে দেওয়া শুরু হয়। কেন দেওয়া হয়? কার স্মৃতির উদ্দেশ্যে দেওয়া হয়? না, আলফ্রেড নোবেলের স্মৃতির উদ্দেশ্যে দেওয়া হয়। এবার এটা কোথা থেকে দেওয়া হয়? না, এটা সুইডেন থেকে দেওয়া হয়, সুইডিশ বোর্ড দিয়ে থাকে, কিন্তু শান্তিতে নোবেলটা দেয় নরওয়েজিয়ানস বোর্ড। তো নোবেল তাহলে কয়টি বিষয়ে দেওয়া হয়? না, নোবেল 6টি বিষয়ে দেওয়া হয়। এই 6টা বিষয় কী কী? প্রথম হলো পদার্থবিদ্যা, ফিজিক্স, তাই না? দ্বিতীয়ত হলো কেমিস্ট্রি, রসায়নবিদ্যা। তৃতীয়ত হলো মেডিসিন, অর্থাৎ চিকিৎসাবিদ্যা। আমি উপরে লিখে দিচ্ছি। 4 নাম্বার হলো পিস, অর্থাৎ শান্তিতে, এবং 5 নাম্বার হলো লিটারেচার, অর্থাৎ সাহিত্য। এবার 6 নাম্বারটা, এটা 1969 সালে অ্যাড হয়, সেটা হলো ইকোনমিক্স, অর্থাৎ অর্থনীতি। তাহলে এই 6টি ক্ষেত্রে নোবেল দেওয়া হয়। বেশ, এর পরের প্রশ্নটি কী ছিল? এর পরের প্রশ্নটি ছিল যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী, এর সাথে সাথে মনে রাখবে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিএম, এগুলো সবই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। কেমন? বেশ, তারপরের প্রশ্নটি কী ছিল? তারপরের প্রশ্নটি ছিল যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশ মন্ত্রীর নাম। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ, জয় শাহের বাবা, তাই না? এবং বিদেশ মন্ত্রী হলেন ডক্টর এস জয়শঙ্কর। বেশ, তারপরের প্রশ্ন ছিল মেঘনাদ সাহা কিসের জন্য বিখ্যাত? তো মেঘনাদ সাহা ইনি একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, তার সাথে সাথে একজন বিখ্যাত বিজ্ঞানীও ছিলেন। ইনি ইনি মূলত থার্মাল আয়োনাইজেশনের জন্য বিখ্যাত। তাহলে মেঘনাদ সাহা কিসের জন্য বিখ্যাত? না, মেঘনাদ সাহা ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এবং বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী, যিনি থার্মাল আয়োনাইজেশনের জন্য বিখ্যাত।
থার্মাল আয়োনাইজেশন। বেশ, এবার তারপরের প্রশ্নটা কি? তারপরের প্রশ্নটা হলো ইউজিসি। ইউজিসির ফুল ফর্ম কি? ইউজিসির ফুল ফর্ম হলো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। অর্থাৎ বাংলায় যদি আমরা বলি, বাংলায় এটাকে বলা হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন। এটি গঠিত হয় কত সালে? এটি গঠিত হয় 1956 সালে। কার সুপারিশ অনুযায়ী? এটি গঠিত হয় রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অনুযায়ী। রাধাকৃষ্ণন কমিশন আবার কত সালে গঠিত হয়? এটা 1948 খ্রিস্টাব্দে 5ই নভেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে গঠিত হয়। এবার পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম জিজ্ঞাসা করা হয়েছিল, খুবই সহজ প্রশ্ন। পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম হলো, আপনারা দুটো বলতে পারেন, দুইভাবে বলতে পারেন, নাম একটাই, সেটা হলো সাদা। তাহলে যদি আপনারা বলেন যে সাদা বুকযুক্ত মাছরাঙা, সেটাও ঠিক হবে। আবার যদি বলেন যে ধলা গলাযুক্ত মাছরাঙা, সেটাও কিন্তু ঠিক হবে। তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হলো ধলা গলাযুক্ত মাছরাঙা। বেশ, এবার যে প্রশ্নটি করা হয়েছিল সায়েন্স থেকে, সেটা হলো অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনে পাওয়া যায়? এটা একটু ট্রিকি কোয়েশ্চেন, কিন্তু খুব সহজ প্রশ্ন। এর উত্তর কী হবে না, অ্যাসকর্বিক অ্যাসিড মানে আমরা জানি ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে কোন ভিটামিনে পাওয়া যায়? না, সহজ প্রশ্ন, ভিটামিন সি এ পাওয়া যায়। এবার ভিটামিন সি কোথা থেকে পাওয়া যায়? না, ভিটামিন সি টক জাতীয় খাবার থেকে ভিটামিন সি পাওয়া যায়। তারপরের প্রশ্নটি ছিল শিরা এবং ধমনী সম্পর্কে বলুন। এটা খুব ভাইটাল প্রশ্ন। আমাদের পুরো শরীর শিরা এবং ধমনী নিয়ে তৈরি হয়েছে, মানে পুরো শরীরে সেই কারেন্টের তারের মতো শিরা আর ধমনী আছে। কারেন্টের তারে যেমন কারেন্ট যায়, ঠিক তেমনভাবে শিরা আর ধমনীর মধ্যে আমাদের পুরো শরীরে রক্ত চলাচল করে। এবার কি হয় না, আমাদের রক্ত তো দু রকমের, দুটো গুণ থাকে। একটা আমাদের রক্ত হয় অক্সিজেনযুক্ত রক্ত, আর একটা রক্ততে থাকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তাহলে আমরা বাইরে থেকে যখন অক্সিজেন গ্রহণ করছি, সেটা আমাদের ফুসফুসে যাচ্ছে। এবার ফুসফুস থেকে আমাদের হৃৎপিণ্ডে অক্সিজেনযুক্ত রক্ত আসছে, দিয়ে সেটা পুরো শরীরে পৌঁছে যাচ্ছে। তো সেই কাজটা করে, অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে যাবার কাজটা করে ধমনী। আর আমাদের শরীরের যে দূষিত রক্ত, যেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সেই রক্তটাকে আমাদের ফুসফুসে নিয়ে আসছে, হার্টের মাধ্যমে ফুসফুসে নিয়ে আসছে, তারপর সেটাকে পরিশোধন করা হচ্ছে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে পুরো শরীর থেকে আমাদের হৃৎপিণ্ডে নিয়ে আসছে শিরা। এই জন্য আপনারা দেখবেন অনেকেই যখন সুসাইড করে, তারা কিন্তু আমাদের হাতের যে ওপরের জায়গাটা যেটা দেখা যায়, সেটা কিন্তু ধমনী নয়, সেটা হলো শিরা। তারা শিরাটা কেটে নেয়, সেই জন্য সহজেই মারা যায় না। কিন্তু কোনোভাবে যদি ধমনীটাতে আঘাত লাগে, তাহলে কিন্তু অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে ডেথ হয়ে যাবে। তারপরের প্রশ্নটি কি? তারপরের প্রশ্নটি ছিল যে কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি? আমি উপরেই লিখে দিয়েছিলাম, কার্বন ডাইঅক্সাইডের সংকেত হলো CO2। অর্থাৎ এখানে সি মানে হলো কার্বন, আর O2 মানে অক্সিজেন, দুটো অক্সিজেন হলো। আচ্ছা, এবার অক্সিজেনের সংকেত কি? ওই যে বললাম O2। O2 মানেই হচ্ছে অক্সিজেন। আচ্ছা, তারপরে বলা হয়েছিল গণিত থেকে যে বর্গক্ষেত্র এবং রম্বসের মধ্যে পার্থক্য কী? তো বর্গক্ষেত্র এবং রম্বস দুটোই কিন্তু চতুর্ভুজ, কারণ দুজনেরই 4টা বাহু আছে। এই দেখুন, এটা হচ্ছে বর্গক্ষেত্র, এরও 4টা বাহু আছে। আবার রম্বসেরও কিন্তু 4টাই বাহু আছে। আবার দুজনের 4টা বাহুই দৈর্ঘ্য কিন্তু পরস্পর সমান। রম্বসটা একটু ভুল হয়েছে, আমি এটা এইভাবে হতো। তো দুজনেরই কিন্তু 4টা বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু পার্থক্য হলো বর্গক্ষেত্রের সময় আমরা এখানে 90 ডিগ্রি কোণ পাই, অর্থাৎ বর্গক্ষেত্রের সময় 90 ডিগ্রি কোণ তৈরি হয়, কিন্তু রম্বসের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণ তৈরি হয় না। এটাই পার্থক্য। তারপরের প্রশ্নটি ছিল বর্গক্ষেত্র কাকে বলে? বর্গক্ষেত্র কাকে বলে? না, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকেই বলা হয় বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র কাকে বলে? না, 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ সামন্তরিক ক্ষেত্র, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমানই, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং 90 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাকেই আমরা বলবো বর্গক্ষেত্র। তারপরের প্রশ্ন ছিল রেখা এবং রেখাংশের মধ্যে কি পার্থক্য? তো দেখুন, আমি এখানে একটা বিন্দু নিলাম, এখানে আরেকটা বিন্দু নিলাম, এবার দুটো বিন্দুকে যখন আমি যোগ করে দিলাম, আমার কিন্তু একটা রেখা তৈরি হলো, তাই না? তাহলে দুটো বিন্দুকে যখন আমি যোগ করলাম, আমার একটা রেখা তৈরি হলো। এবার আমি যদি এই রেখাটা
এদিকে যত খুশি নিয়ে যাই তাহলে এটা যত খুশি বাড়বে, এদিকেও যত খুশি আমি নিয়ে যেতে পারি। তো এটাই হচ্ছে রেখা। রেখার ক্ষেত্রে কোনো প্রান্তবিন্দু থাকে না, আমরা দুই দিকটা যত খুশি বাড়াতে পারি। কিন্তু রেখাংশর ক্ষেত্রে একটা শুরু এবং শেষ থাকবে। অর্থাৎ আমি যদি রেখার এই জায়গাটা নিয়ে নিই, তাহলে সেটা যদি আমি এখানে ছবি অঙ্ক আঁকি, তাহলে দেখবেন এখানে একটা নির্দিষ্ট শুরু আছে, শেষ আছে। এই যে এটা হলো শুরু, এটা হলো শেষ, তাহলে এটাই হচ্ছে রেখাংশ। রেখাংশ নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে, অর্থাৎ নির্দিষ্ট শুরু ও শেষ আছে, কিন্তু রেখার কোনো নির্দিষ্ট শুরু বা শেষ নেই, অর্থাৎ প্রান্তবিন্দু নেই। বেশ, আচ্ছা, ভিডিওটা খুব লম্বা হয়ে যাচ্ছে, আমি আর একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব। আচ্ছা, এরপরের প্রশ্নটা ছিল বাংলা ব্যাকরণ ও ভাষা থেকে। সেটা হলো হাত কবিতাটি বলুন, এটা আপনারা সবাই দেখে নেবেন। এবার রূপক কর্মধারয় সমাসের একটা উদাহরণ দেওয়া হয়েছিল। কর্মধারয় সমাস মানে কি না, যে সমাসের মধ্যে তুলনা বোঝাবে, একটা কথা। দ্বিতীয় কথা, যে সমাসের মধ্যে পরপদ প্রাধান্য পাবে, সেটাকে আমরা বলবো রূপক কর্মধারয় সমাস। তাহলে এর একটা উদাহরণ কি, যে দেশ রূপ মাতৃকা, দেশ রূপ মাতৃকা, এটাকে আপনারা কি বলেন, সমাসবদ্ধ পদ হিসেবে আপনারা বলেন দেশমাতৃকা, তাই না? আবার আপনারা অনেক সময় বলেন যে নদী রূপ মাতৃকা, সেটাকে আমরা বলি নদী মাতৃকা। তো এটাই হলো, এই যে রূপ মানেই সেটা রূপক কর্মধারয় সমাস। বেশ, তারপর ডেমো দিতে বলা হয়েছিল সন্ধি থেকে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ থেকে। আচ্ছা, আমি আর বেশি দীর্ঘায়িত করব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি এর পার্ট 2 নিয়ে আসবো। এখানে আরও প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা কমেন্ট করুন যে আপনাদের যদি পার্ট 2 প্রয়োজন, তাহলে আমি খুব শীঘ্রই পার্ট 2 নিয়ে আসবো। এবং ততক্ষণে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যে প্রশ্নগুলো করেছি এগুলো আর একবার দেখে নিন এবং মাথায় সেট করে নিন, কারণ হয়তো একটা দুটো প্রশ্ন কমন পড়েই যেতে পারে, বা এই প্রশ্নর পরিপ্রেক্ষিতে যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলোই কাজে লাগতে পারে। ঠিক আছে, আজকে আমরা এতটাই শেষ করলাম, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। আপনারা যদি পরের ভিডিও চান কমেন্ট করুন, আমি বাকি প্রশ্নগুলো এক্সপ্লেনেশন সহ নিয়ে আসবো। থ্যাংক ইউ।